একটা বিটকয়েনের প্রাইস ইজ মোর দ্যান 1 crore বিডিটি, 1,11,00,000-এর উপরে যাবে আর কি এই মুহূর্তে দাঁড়ায়। আজকে আপনার এটার ভ্যালু 100 কোটি দিলেন, কালকে যদি ধুম করে জিরো দিয়ে দেন, আপনি লিটারালি জিরো। এই জিনিসটাকেই বলা হয় গ্যামলিং, যেটা ইসলাম। টাকা বাদ দিয়ে যারা বিটকয়েনে ছড়ে গেল তাদের ভুল কিন্তু হইলো দুইটা, এবং দুইটা খুব মেজর ভুল। তবে সিস্টেমটার নাম হচ্ছে ব্লকচেইন। ব্লকচেইন কিভাবে কাজ করে খুব সিম্পলি বোঝায়। অর্থাৎ 2140 সালে টোটাল 21 মিলিয়ন বিটকয়েনের মাইনিং হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। মাঝখানে অনেক বড় একটা গ্যাপ চলে গেল, বাট আজকে আমরা যেই এপিসোডটা নিয়ে আসছি এটা আমাদের অর্থনীতির সাথে জড়িত। রিসেন্টলি নিয়ে আরো ভিডিও দিছি আমি, যে টাকা কিভাবে সুদকে গ্লোরিফাই করে, যেখানে আমি মোহাম্মিন পাটোয়ারি ভাইয়ের একটা বই নিয়েও কথা বলছি। বাট এরপরে এই ভিডিওটা অনেকদিন ধরেই বলা যায় যে অপেক্ষমান ছিল, যে ভাই বিটকয়েন নিয়ে কথা বলেন কিংবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলেন। কারণ আমরা যখনই টাকাকে বলি যে টাকা থেকে জন্ম হয়েছে পুরো সিস্টেমটার, টাকা থেকে শুরু হয়েছে সুদ, এবং এই সুদই ব্যাংকিং সিস্টেমের, তার উত্তরে একটা ব্যাপার চলে আসে যে উই শুড ইউজ গোল্ড, অ্যান্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেই কারেন্সিগুলো ছিল সেগুলোই ব্যবহার করা উচিত। এটার একটা কাউন্টার কথাও আসে যে ভাই ক্রিপ্টো কারেন্সি দেখতেও তো গোল্ডের মতো লাগে, ওইরকম একটা কারেন্সি লাগে। আবার এটাও শুনছি যে ক্রিপ্টো কারেন্সি নাকি সীমিত, অর্থাৎ ফাইনাইট, 21 মিলিয়ন ক্রিপ্টো কারেন্সি সম্ভব। বিটকয়েন বিটকয়েন 21 মিলিয়ন পসিবল। তাহলে ভাই ক্রিপ্টো কারেন্সি কি হালাল নাকি হারাম? আমরা যদি এখন ইউটিউবে জাস্ট সংক্ষেপে একটু সার্চ করি বা যে কোনো জায়গায় চলে যাই, আমরা দেখবো ক্রিপ্টোকারেন্সিকে হারাম বলা হয়, মানে ইসলামের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সি হারাম। কেন হারাম? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এটাতে আমরা আসবো, বাট তার আগে আমরা ক্রিপ্টোকারেন্সি আজকে একবার বুঝে নিব, অর্থাৎ সহজ সরল ভাষায়। আমি জানি আপনি এটা ইউটিউবে কয়েকবার সার্চ করছেন কিংবা অনলাইনে সার্চ করছেন যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন জিনিসটা আসলে কি, কারা মাইন করে, কিভাবে মাইন হয়, কোথায় মাইন হয়, ভ্যালু কিভাবে বাড়ে, কিভাবে কমে, কতগুলো মাইন হবে, এটা নিয়ে আপনারা অনেক জানার আগ্রহ থাকতে পারে। সেটা আমি আজকে একদম লিখে নিয়ে আসছি আমার পড়াশোনা থেকে যতটুকু আমি জানতাম। তো আজকে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো, দেন উইড গো টু দ্য টপিক। এটা হালাল নাকি হারাম, হোয়াট শুড উই ডু? তো ক্রিপ্টোকারেন্সি এমন একটা কয়েন যেটা 2008 সালে যখন এটার জন্ম হয় তখন এক ক্রিপ্টোকারেন্সি বা একটা বিটকয়েন ইকুয়ালস টু অলমোস্ট 0.00 টাকা ছিল আর কি, মানে 1 টাকারও অনেক কম ছিল, পয়সাতে এটার দাম ছিল। বাট এখন যদি 2025 সালে এসে দাঁড়ায় আমরা কথা বলি, কিংবা কিছুদিন পরে 26 সাল, আমরা এক বিটকয়েনের ইভ্যালুয়েশনটা 1 কোটিরও উপরে চলে যাবে। অর্থাৎ একটা বিটকয়েনের প্রাইস ইজ মোর দ্যান 1 crore বিডিটি, 1,11,00,000-এর উপরে যাবে আর কি এই মুহূর্তে দাঁড়ায়। এই র্যাপিড ট্রানজিশনটা কিভাবে হইলো, এই চেঞ্জটা কিভাবে হইলো, আর বিটকয়েন আসলে তৈরি করছে কি? তো আমি প্রথমে আপনাদেরকে একটু ইজিলি বিটকয়েনটা বোঝানোর চেষ্টা করব, বিটকয়েন, ব্লকচেইন এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ টোটাল ক্রিপ্টোকারেন্সিটা কতগুলো মাইন হচ্ছে, কতগুলো হবে, কিভাবে মাইন হয়, কারা মাইন করে, টোটালটা এক্সপ্লেইন করব। এটা এক্সপ্লেইন করার পরে আমরা এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনে যাব যে কেন এটা হারাম নাকি এটা হালাল, ঠিক আছে? তো আসলে শুরু করি। তো ক্রিপ্টোকারেন্সিকে ভাই মোটা দাগে 3টা ভাগে ভাগ করে, একদম সিম্পল। প্রথমত ক্রিপ্টোকারেন্সির মোটা দাগে 3টা ভাগ। একটা ভাগ হচ্ছে বিটকয়েন, যেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম বিটকয়েন। সেকেন্ড হচ্ছে অল্ট কয়েন, এটাকে অনেকে অল্টারনেটিভ কয়েন বলে। আর থার্ড হচ্ছে ভাই স্টেবল কয়েন্স। তো স্টেবল কয়েন্সের মধ্যেও কয়েকটা টাইপ আছে, অল্ট কয়েন্সের মধ্যে ইথেরিয়াম পড়ে, এরকম কয়েকটা টাইপ আছে, আর বিটকয়েন নিজে একটা টাইপ, ঠিক আছে? এই হচ্ছে টাইপ। আমরা যদি এটার ভিতরে একটু স্পেসিফিকেশন করে বিটকয়েন নিয়ে বলি, বিটকয়েনের জন্ম হয় 2008 সালে, এবং এটা একটা গ্রুপের দ্বারা হয়। একটা গ্রুপটা ছদ্মনামে আসে, যেটাকে নর্মাল ভাষায় অ্যানোনিমাস গ্রুপ বলে আর কি, অ্যানোনিমাস গ্রুপ বলে। গ্রুপটার নাম হচ্ছে সাতোশি নাকামোটো। ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, সাতোশি নাকামোটো কে বা কারা, কোন দেশের, কোথায়, কিভাবে, কি, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নাই, কেউ জানে না এটা নিয়ে। এটা নিয়ে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আমার অবশ্যই মতামত আছে, কারা কি এটাও রিভিল করা পসিবল, বাট আমি বলবো, বাট একটু পরে, একটু ব্যাখ্যাতে আসি। তো 2008 সালে বিটকয়েনের জন্ম শুরু হইলো, এবং তখন আপনারা যারা মোটামুটি ম্যাথমেটিক্স নিয়ে একটু আইডিয়া রাখতে পারেন, আপনারা জানেন ম্যাথমেটিক্স একটা কনসেপ্ট আছে দ্যাট ইজ কল্ড পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের থ্রুতে আমরা বিটকয়েনের একটা নাম্বার বের করতে পারি, যেটা হচ্ছে 21 মিলিয়ন। অর্থাৎ পৃথিবীর শেষ পর্যন্ত টোটাল বিটকয়েন যতগুলো মাইন করা পসিবল হবে সেটার অ্যামাউন্ট হচ্ছে 21 মিলিয়ন। আমি হিসাবটা আপনাকে একটু সহজ করে দেই। মনে করেন
আজকে একটা সিম কোম্পানি ধরেন, সিম কোম্পানি শুরু হচ্ছে 017 দিয়ে, তাহলে 017 এই নাম্বার দিয়ে যেই কয়টা সিম পাওয়া যাবে এটার অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হচ্ছে 10⁸। এটা বেসিক পারমুটেশন আর আর কি, মানে জিনিসটা এরকম যে 10-এর উপরে আমরা একটা পাওয়ার বসাই, কত পাওয়ার বসাই যে কয়টা ঘর খালি আছে। বাংলা হিসাব বুঝেন, আপনার বাংলাদেশের নাম্বার কয় ডিজিটের হয়? 11 ডিজিটের হয়। তো প্রথম 3টা তো আপনি ফিক্সড করে ফেলছেন, 017 বলে দিছে, বাকি থাকে 8টা। ওই 10-এর উপরে 8 পাওয়ার বসায় দেয়, ঠিক আছে? আর এই 10 কই থেকে আসছে এটা আর কি সূত্র, আর কি পারমুটেশন কম্বিনেশনের সূত্র। 10 হচ্ছে কতগুলো অঙ্ক পসিবল, 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10টা অঙ্ক হয়। সো 10⁸। 10⁸ মানে হচ্ছে যত কোটি হয়, ওই যে 10 কোটির মতো, এই 10 কোটি ভ্যারিয়েশন পসিবল। তো বিটকয়েনে যেই কমপ্লেক্স ম্যাথ প্রবলেমগুলো সলভ করে বিটকয়েনের জন্ম হয়, ওইখান থেকে পারমুটেশন কম্বিনেশন অ্যাপ্লাই করে যারা এটা সৃষ্টি করছে তারা বলে দিছে যে টোটাল 21 মিলিয়ন বিটকয়েন পসিবল। এতটুকু পর্যন্ত একদম সিম্পল হিসাব, জাস্ট বেসিক পারমুটেশন কম্বিনেশন দিয়ে বের করছে ওরা যে ম্যাথের অ্যালগরিদম যেটাকে বের করছে। এখন 21 মিলিয়নের মধ্যে ভাই কতগুলো কয়েন এই পর্যন্ত হয়েছে? খুব বেশি হয়েছে তা বলা যাবে না। এক্সপেকটেশন হচ্ছে 2140 এই সালের মধ্যে সবগুলো বিটকয়েন মাইনিং হয়ে যাবে, মানে এর পরে আর নতুন কোনো বিটকয়েন আসবে না। অর্থাৎ 2140 সালে টোটাল 21 মিলিয়ন বিটকয়েনের মাইনিং হয়ে যাবে। এখন বিটকয়েন মাইনিংটা কিভাবে হয়, এই প্রসেসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটা সিস্টেমের সাথে পরিচিত হইতে হবে। সিস্টেমটার নাম হচ্ছে ব্লকচেইন। ব্লকচেইন কিভাবে কাজ করে খুব সিম্পলি বুঝায়, একদম বাংলা হিসাব বুঝবেন, আপনি যেখানে আছেন এটা অনেক পেঁচাবে। ব্লকচেইন হচ্ছে মূলত এক ধরনের ট্রানজ্যাকশনের হিসাব। ট্রানজ্যাকশনের হিসাব কি? বিটকয়েনকে এভাবে বলা হয় যে দেখেন, টাকার প্রবলেমটা ছিল যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক দ্বারা কন্ট্রোলড, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রবলেম ছিল। তো বিটকয়েন এসে করলো কি, এই প্রবলেমটা সলভ করে দিছে। আমি উত্তরে কিন্তু আসবো যে প্যাচটা কোথায়, ঝামেলা কোথায়, কেন হারাম, আমি আসতেছি। বিটকয়েন আসছে এটা বইলা যে টাকা তো ভাই একটা ব্যাংক কন্ট্রোল করে, সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করতেছে, ঠিক আছে, আমেরিকা থেকে। তো তার মানে তারা টাকার ইভ্যালুয়েশন কমাইতে বাড়াইতে পারতেছে, ঠিক আছে? আজকে $1 ইকুয়ালস টু ধরেন 120 টাকা, কালকে হবে 80 টাকা, তারপরের দিন হবে 150 টাকা, এটা করতে পারতেছে। বিটকয়েন কোনো সেন্ট্রাল ব্যাংক দ্বারা কন্ট্রোল না, ইভেন বিটকয়েন কোনো ব্যাংক দ্বারাই কন্ট্রোল না, বরং বিটকয়েন অনেকগুলো সুপার কম্পিউটার দ্বারা কন্ট্রোল। সুপার কম্পিউটার বলতে কি, যারা হচ্ছে মূলত বিটকয়েন মাইন করে কেমনে? একটা হাই ইলেকট্রিসিটি ভোল্টেজের আন্ডারে তারা কিছু ফর্মুলা মিলানোর চেষ্টা করে, কিছু কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে বিটকয়েন তৈরি হয়। এখনো বুঝতেছেন না আমি জানি, সহজ করি। ধরেন আপনার কাছে আজকে 0.1 বিটকয়েন আছে, সে এটা আপনার কাছে আছে, আপনি আপনার বন্ধুকে এই 0.1 বিটকয়েন পাঠিয়ে দিবেন। একদম সহজ, আপনার কাছে একটা মুদ্রা আছে, আপনি এটা আরেকজনকে পাঠাইতেই পারেন। আপনি হয়তো কোনো একটা ওয়ালেট দিয়ে পাঠাবেন, বিটকয়েনের জন্য অনেকগুলো ওয়ালেট পাওয়া যায়, বাইন্যান্স একটা ওয়ালেট, এরকম অজস্র ওয়ালেট হয়, এগুলো হচ্ছে ওয়ালেট, ঠিক আছে? এতক্ষণ আমরা ছিলাম কারেন্সিতে। বিটকয়েন কারেন্সি পাঠান কিভাবে? বাংলাদেশে যেমন আপনি বিকাশ নগদ রকেট ব্যবহার করেন, ব্যাংক ব্যবহার করেন, ঠিক একইভাবে বিটকয়েন পাঠানোর জন্য বাইন্যান্স বা বিভিন্ন ধরনের ওয়ালেট পাওয়া যায়, ঠিক আছে? ওইটা দিয়ে আপনি ট্রানজাকশন করলেন। এই যে 0.1 বিটকয়েনটা পাঠাইলেন, এইটা হয়তো 1 সেকেন্ডে ট্রানজাকশন হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে এই যে ট্রানজাকশনটা হইলো, এই ট্রানজাকশনটা কয়েকটা কম্পিউটার বা কম্পিউটারের সিস্টেম দ্বারা ভেরিফাইড হয়। আমি কিন্তু ব্লকচেইন বোঝাচ্ছি, অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে 0.1 বিটকয়েন পাঠাবেন, এই যে ট্রানজাকশনটা আপনি করলেন, এটার ইনফরমেশনটা ইন্টারনেটে অনেকগুলো কম্পিউটারের কাছে সেভড হয় এবং তারা তাদের অ্যালগরিদম থেকে এটার একটা উত্তর দেয় যে আসলেই কি আপনি এই বিটকয়েনের মালিক কিনা, এবং ট্রানজাকশনের পরে আপনার ফ্রেন্ড কে মালিক হচ্ছে কিনা। হয়তো জিনিসটা ন্যানো সেকেন্ডের মধ্যে হচ্ছে, কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তারা সলভ করে। বুঝতেছেন? সহজ হিসাব। এই যে ট্রানজাকশনের যে ডাটাটা তারা রাখতেছে, কেন ডাটা রাখা লাগতেছে? কারণ দেখেন, আপনি যখন বিকাশ নগদ রকেট কিংবা ব্যাংকে ট্রানজাকশন করেন, এটা তো ব্যাংক দ্বারা কন্ট্রোল, সো এটা ডাটা এক জায়গায় পড়ে থাকে, সেন্ট্রাল জায়গায় পড়ে, সেন্ট্রালাইজ। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল হয়ে থাকতেছে, ঠিক আছে? বিটকয়েন যখন করেন, এটা যেহেতু আপনি কোনো ব্যাংকের আন্ডারে করেন না, এটা যেহেতু একটা স্বতন্ত্র মাধ্যম, স্বতন্ত্র সিস্টেম, সো দ্যাটস ওয়াই আশপাশে যত ইউজার আছে প্রত্যেকের ডাটাবেজে কিন্তু এটার একটা ভেরিফিকেশন যায়। যদি মেজরিটি ভেরিফাই করে তাহলে ট্রানজাকশনটা সাকসেসফুল হয়, যদি মেজরিটি ভেরিফিকেশন করতে না পারে তাহলে ট্রানজাকশনটা আনসাকসেসফুল হয়। একদম সিম্পল হিসাব। এখন এই যে ট্রানজাকশনটা সাকসেসফুল হইলো, এটার জন্য যারা বিটকয়েন মাইনার আছে, মাইনারদের
কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার অ্যাবিলিটিটা কাজে আসে। অর্থাৎ তারা দেখে যে এটা তো জাস্ট একটা কোড, এটা তো কোনো কয়েন না, তো কোডটা কি মিলতেছে কিনা, এই জিনিসটা তারা একটা অটোমেটেড প্রসেসে করে রাখে আগে থেকে। যারা যারা এই ট্রানজ্যাকশনটাকে ভেরিফিকেশনে কাজ করলো তাদেরকে বলা হয় বিটকয়েন মাইনার। তাদেরকে বিটকয়েন একটা রেজাল্ট দেয়, একটা রিওয়ার্ড দেয়। যারা ট্রানজ্যাকশন ভেরিফিকেশনে কাজ করলো তাদেরকে বিটকয়েন একটা রিওয়ার্ড দেয়। রিওয়ার্ডটা কি? 2008 সালে যখন বিটকয়েনের জন্ম হয় তখন এই রিওয়ার্ডটা ছিল পার ব্লক আপনি যদি ট্রানজ্যাকশন ভেরিফাই করতে পারেন পার ব্লক বিটকয়েনের, তাহলে আপনি 50টা বিটকয়েনের মালিক হবেন। এই যে 50টা নতুন বিটকয়েন মানে কি কোড আর কি, 50টা কোড পাইলেন, এটা কিন্তু 21 মিলিয়ন থেকে পাইলেন, বুঝতে পারছেন? এখন বিটকয়েন তার ইনফ্লেশনটাকে রক্ষা করার জন্য অথবা মুদ্রাস্ফীতি রক্ষা করার জন্য করলো কি, 2008 সালের পরে প্রতি 4 বছর পর পর এটাকে হাফ করা হলো। এটাকে বলা হয় বিটকয়েন হাফিং, অর্থাৎ হাফিং HALVING, অর্থাৎ হাফ হয়ে যাচ্ছে। 2008 সালের পরে 2008 সালে ধরেন 50টা দিত, 2012 সালে যারা যারা এই ট্রানজ্যাকশনে হেল্প করে তাদেরকে পার ব্লক 50 বিটকয়েনের জায়গায় 25 বিটকয়েন দেয়, তারপরে দেয় 12.5, হাফ হইতেছে আর কি, ঠিক আছে? এখন দাঁড়ায় দেখা যায় 3 বিটকয়েনের আশপাশে দেয় আর কি, যেটা অনেক বড় নাম্বার। ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। বিটকয়েন আগে বলে দেওয়া আছে যে পারমুটেশন কম্বিনেশন আপনি যাই করেন না কেন লাস্টলি টোটাল বিটকয়েনের অ্যামাউন্ট হবে 21 মিলিয়ন। কিভাবে অ্যামাউন্টটা বের করে গেছে? ওই যে বললাম যে 017 এই নাম্বারে আপনি যদি বাংলাদেশি নাম্বার বের করতে চান 10⁸ এর বেশি বের করতে পারবেন না, অর্থাৎ 10 কোটি বেশি গ্রাহক সম্ভব না। ধরেন গ্রামীণ ফোন 017 দিয়ে যখন নাম্বার নামাইছে তাদের 10 কোটি গ্রাহক ছিল, যখনই 10 কোটি একজন গ্রাহক হয়েছে তখন তাদের আরেকটা ডায়াল লাগছে 013 দিয়ে তারা আরো 10 কোটি দিল। সেম গোজ ফর বাংলালিংক, আগে 019 দিয়ে 10 কোটিকে সার্ভ করছে, যেদিনে 10 কোটি এক হইলো এবং সেটা 20 কোটি পর্যন্ত যাবে তখন তারা আনলো 014, তাহলে কত হইলো টোটাল 20 কোটি। আবার যখন 20 কোটি এক হবে তখন তাদের আরো একটা ডায়াল লাগবে, তার মানে টোটাল অ্যামাউন্টটা কিন্তু প্রেডিক্ট করা যায়। সো ঠিক একইভাবে বিটকয়েন যে 21 মিলিয়ন হবে এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা, ঠিক আছে? এর বেশি হবে না, কমও হবে না। কিন্তু ধরেন আপনাকে যদি আমি বলে দিয়েছি 017 ভাই, এখন আপনার নাম্বার কত? আপনার গ্রামীণ ফোনের সিম আছে, আপনার টোটাল প্রথম নাম্বার হচ্ছে 017, এখন এরপরে 8টা ডিজিট তো আপনি অনেকভাবে সাজাইতে পারেন। কিভাবে সাজাবো? এই যারা কাজটা করে দেয় তারা হচ্ছে মাইনার। মাইনাররা চাইলেই নতুন নাম্বার প্রডিউস করতে পারে না, বুঝেন? 017 দিয়ে নাম্বার তৈরি হবে এবং টোটাল 10 কোটিই হবে, এর বাইরে বাইর করা পসিবল না, এর বাইরে বাইর করা পসিবল না, কজ পারমুটেশন সেজ যেখানে 10 কোটিই হবে। এখন যদি মাইনার একটা বিটকয়েন তৈরি করতে চায় তার কিন্তু নতুন যেটা তৈরি করা দরকার সেটা কিন্তু 21 মিলিয়নের বাইরে যাবে না। যেমন গ্রামীণ ফোনের ক্ষেত্রে 10 কোটির মধ্যেই ছিল, এখানেও কিন্তু 21 মিলিয়নের মধ্যেই থাকবে। এবং বিটকয়েনের তৈরি হয় কেমনে? এই যে ট্রানজ্যাকশনের সময় যারা হেল্প করতেছে তাদেরকে যে গিফট দেওয়া হলো 50টা কোড, কখনো 25টা কোড, অর্থাৎ 25টা বিটকয়েন পার ব্লকে, কিন্তু এইখানেই জন্ম হলো বিটকয়েনের। এখন যেহেতু সময়ের সাথে সাথে এই গিফটিংটা বা এই রিওয়ার্ডিংটা হাফ হচ্ছে, তেজস্ক্রিয় পরমাণুর মতো হাফ হচ্ছে, অর্থাৎ 8 সালে 50 দিত, এখন দিচ্ছে 3 বিটকয়েন পার ব্লক। এক্ষেত্রে দেখা যায় হাফ হওয়ার কারণে বিটকয়েন তৈরি হওয়ার প্রসিজিওরটা স্লো হয়ে যাচ্ছে, বুঝতেছেন? কারণ বুঝেন বিটকয়েন আর অন্য কোনোভাবে তৈরি করা পসিবল না, জাস্ট ট্রানজ্যাকশনে যারা ভেরিফিকেশন দেয়, কমপ্লেক্স ম্যাথটা সলভ করে, তারাই শুধুমাত্র বিটকয়েন পাচ্ছে। তাদের কিন্তু কিছু ব্যাপার আছে, তার যে কেউ আপনি আমি চাইলে কিন্তু মাইন্ড করতে পারতেছি না ভাই, এটার জন্য কিছু ব্যাপার আছে, ওটাতে আমরা আসতেছি। যারা যারা এটাতে হেল্প করতেছে তারা বিটকয়েন পাচ্ছে, ওইভাবে বিটকয়েনের জন্ম হচ্ছে প্রতিবার 21 মিলিয়নের মধ্যেই। উইথ টাইম যেহেতু জিনিসটা স্লো ডাউন হয়ে যাচ্ছে, আগে 50টা দেওয়া হয়তো, তারপরে 25, তারপরে 12.5, তারপরে কমতে কমতে এখন 3-এর কাছে, তারপরে 1.5 হবে। যার কারণে দেখা যায় কি বিটকয়েনের ইনফ্লেশনটা ঠিক থাকে, একটা প্রপার স্কারসিটি কিংবা অভাব থাকে, যার কারণে দেখা যায় বিটকয়েনের ভ্যালু বাড়তেছে। অর্থাৎ 2008 সালে যেটার ভ্যালু 1 টাকারও কম ছিল, এখন দাঁড়ায় মাত্র 17 বছরের মধ্যে লিটারালি বিটকয়েনের ভ্যালু, একটা বিটকয়েনের ভ্যালু এখন লিটারালি 1 কোটি টাকারও উপরে। দ্যাটস এ গেম। এই হচ্ছে আপনার বিটকয়েন এক্সপ্লেনেশন, ঠিক আছে? ব্লকচেইন কেমনে কাজ করে আশা করি বুঝছেন। ব্লকচেইন কিছুই না, ওই ট্রানজ্যাকশনের ব্যাপারটাই। নরমালি দেখা যায় যে একটা ট্রানজ্যাকশন হইলে ব্যাংক সেভ করে রাখবে তথ্যটা, বাট বিটকয়েনের ক্ষেত্রে এটা সবার কম্পিউটারে সেভ হইতে থাকে, যতগুলো মাইনার আছে, ঠিক আছে, যতগুলো সুপার কম্পিউটার আছে। গেল। এখন আমি আপনাকে বলি এইখানে ফাঁদটা কোথায়। প্রথম ফাঁদ হচ্ছে সাতোশি নাকামোটো, হু ইজ হি। অর্থাৎ আপনি লিটারালি একটা কয়েন চালাচ্ছেন, একটা কারেন্সির জন্ম দিচ্ছেন, একটা কারেন্সি চলতেছে, কে এটা তৈরি করছে আপনি জানেন না।
আপনি বলতে পারেন ভাই গোল্ড কে তৈরি করছে? ভাই গোল্ড তো একটা ন্যাচারাল রিসোর্স, ওইটা আবিষ্কার করা যায়, তৈরি করার কিছু নাই। বাট বিটকয়েন তো কোনো ন্যাচারাল রিসোর্স না। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যে দাঁড় করাইছে সে কে, তাকে আমরা এখন পর্যন্ত চিনি না। তার মানে এখান থেকে আমরা ইজিলি বুঝেছি দ্যাটস পার্ট অফ আ সিস্টেম। আমি কনক্লুশনে আসতেছি, বাট আমাকে একটু সময় দিতে হবে। আর একটা ছোট্ট গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা একটু সার্চ করেন যারা, এই লোকটার নাম শুনবেন, স্যাম ব্যাংকম্যান। স্যাম ব্যাংকম্যানের একটা কোম্পানি ছিল, এটা হচ্ছে কোভিডের আশপাশের হিসাব আর কি। তো স্যাম ব্যাংকম্যান অনেক ভিডিও পাবেন আপনি, অনেক, এটা নিয়ে স্যাম ব্যাংকম্যান লিখে সার্চ করলেই হবে। তার একটা কোম্পানি ছিল, কোম্পানির নাম ছিল এফটিএক্স। এই এফটিএক্স যেটা করতো, আমরা শুরুতে বলছি না যে ক্রিপ্টোকারেন্সি তিনটা টাইপের হয়, বিটকয়েন, অল্ট কয়েন আর হচ্ছে স্টেবল কয়েন। তো সে হচ্ছে এক প্রকারের অল্ট কয়েন বানাইতো, মানে অল্টারনেটিভ কয়েন, যেটা ইউজ হইতো হচ্ছে ইথেরিয়াম দিয়ে। সে হচ্ছে এক ধরনের টোকেন বাইর করে, এটা কয়েন না এক্স্যাক্টলি, ইথেরিয়ামতে যেগুলো আসে সেটাকে টোকেন বলে। তো তার ওই এফটিএক্স যে টোকেনটা, ওটার নাম ছিল এফটিটি, ঠিক আছে, তার কোম্পানির নামে একটা টোকেন। এই টোকেন নিয়ে একটা মজার কাহিনী আছে। দেখেন বিটকয়েন তো ব্লকচেন ইউজ করে, নিজেদের ব্লকচেন বিটকয়েন, বাট এই যে এফটিটি সে জন্ম দিল, যেটা একটা ইথেরিয়াম বেসড মাধ্যম, এটা কিন্তু অন্য কোম্পানির ব্লকচেন ইউজ করতো। ঘটনা কি ঘটে, এদের সাথে খুব স্বনামধন্য একটা বিটকয়েন কোম্পানি আছে, ঠিক আছে, একটা ক্রিপ্টোকারেন্সি কোম্পানি আছে, যারা কি করে এক সময় তাদের একটা বড় শেয়ার কিনে রাখে। আমি এটা এক্সপ্লেইন করি, একটু এইভাবে বুঝেন। ধরেন যখন এফটিটি আসলো, তাদের নিজস্ব ওয়ালেট আসলো, তো তারা অবভিয়াসলি, আমরা একটু আগে একটা নাম নিয়েছিলাম বাইন্যান্সের, তো বাইন্যান্স একটা বিটকয়েন ওয়ালেট, ঠিক আছে, অর্থাৎ ধরেন বিকাশ একটা ওয়ালেট, ঠিক আছে, এরকম বাইন্যান্স একটা ওয়ালেট। তো বাইন্যান্সের প্রতিদ্বন্দ্বী ধরেন নগদ, ধরেন বিকাশের নগদ প্রতিদ্বন্দ্বী, ঠিক একইভাবে বাইন্যান্সের প্রতিদ্বন্দ্বী কারা হইলো, এই যে এফটিটি, তারা জাস্ট ওরা ওয়ালেট আর কি। তো বাইন্যান্স শুরুর দিকে যখন এফটিটি বড় হচ্ছে, বাইন্যান্স মনে করলে কি এরা হয়তো বড় হবে, কিছু কয়েন টয়েন কিনে রাখে, কিছু টোকেন কিনে রাখে। তো বাইন্যান্স কিছু টোকেন কিনে রাখলো, তো বাইন্যান্স আগে থেকেই অনেক বড়, ওদের যেহেতু টাকা পয়সা আছে, মোটামুটি একটা অ্যামাউন্ট কিনছে। তো একটা পর্যায়ে এফটিটি এমন একটা জায়গায় দাঁড়াইলো যে এফটিটি কে বলা হয়তো ফাস্টেস্ট গ্রোয়িং ক্রিপ্টোকারেন্সি একটা পর্যায়ে 20-21 সালের দিকে। ওরা যখন অ্যাবনর্মালি গ্রো করা শুরু করলো, স্বাভাবিকভাবেই বাইন্যান্স একটু তখন নিচের দিকে যাওয়া শুরু করলো। বাইন্যান্স কিন্তু খুব পপুলার, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে অনেক বড় লেভেলের অ্যাথলেটকে তারা স্পন্সর করে। বাইন্যান্স যখন নিচের দিকে যাওয়া শুরু করলো, তার একটা বুদ্ধি আটলো। তারা কি করলো, তাদের কাছে যতগুলো শেয়ার ছিল, এক রাতে লিটারালি সবগুলো শেয়ার সে মার্কেটে সেল করে দিল। সেল করে দেওয়ার পর বাইন্যান্সের যে সিইও বা ফাউন্ডার ছিল, সে একটা পোস্ট করলো যে আমার কাছে এফটিটি কেনা ছিল, এফটিটির খুব একটা ভ্যালু নাই, তাই আমি সব মার্কেটে বেচে দিছি। শেয়ার মার্কেটের ঘটনা এরপর থেকে আপনারা জানেন, শেয়ার মার্কেটে যখন ধুম করে কোনো একটা জিনিস অনেক বেশি সেল হয়ে যায়, সাথে সাথে কিন্তু ভ্যালুটা নেমে যায়। তো এতক্ষণ পর্যন্ত ধরেন এফটিটির ভ্যালু ছিল 1 কোটি টাকা, ধরেন 1 কোটি টাকা ভ্যালু, অনেক বড় ছিল, আমি জাস্ট ছোট, 1 কোটি অনেক ছোট। যখনই দেখলো মানুষ যে বাইন্যান্সের মতো কোম্পানি এফটিটি সেল করে দিচ্ছে, তার মানে তো এফটিটি খারাপ, সবাই যে এফটিটি সেল করা শুরু করলো। এখন এফটিটি সেল করার বুদ্ধিটা বুঝেন। এফটিএক্স একটা কোম্পানি, যাদের একটা টোকেনের নাম এফটিটি। এফটিএক্স আপনাকে একটা টোকেন, ধরেন একটা পেজ দিয়ে বলছে ভাই এই পেজটা রাখো, এই পেজটা তোমার কাছে আছে মানে তুমি 1 কোটি টাকার মালিক। এখন সব গ্রাহক মিলে যায় যদি বলে যে ভাই আমার এই পেজ লাগবে না, আপনি পেজ রাখেন, আপনি আমাকে 1 কোটি টাকা ফেরত দেন। এফটিএক্স এর কাছে তো এখন এতগুলো টাকা নাই, যার কারণে কি করলো, এফটিএক্স সাথে সাথে কোল্যাপস করলো, ওই স্যাম ব্যাংকম্যান পালায় গেল, জেলে গেল, মেলা কাহিনী। ব্যাংকের ক্ষেত্রে কি হয় একটু চিন্তা করেন, ব্যাংক আপনাকে ধরেন বলছে যে আপনি ব্যাংকে 10 লাখ টাকা জমাইছেন, আপনার বন্ধুও 10 লাখ জমাইছে, হ্যাঁ, এখন ব্যাংক তুই 10 লাখ নিয়ে বসে থাকে না সাধারণত, তাই না, তারা তো টাকাটা ইনভেস্ট করছে। এখন ধরেন কালকে যায় যদি আপনি আপনার বন্ধু সহ ব্যাংকের সব গ্রাহক হাজির হয়ে যায়, ভাই আজকে আমার টাকা লাগবে, আমি আর কিছু বুঝি না, ব্যাংক তো দেউলিয়া হয়ে যাবে, এত টাকা তো তার কাছে নাই। সেম ঘটনা ঘটলো এফটিএক্স এর কাছে। হ্যাঁ, এফটিএক্স ধরেন বিশাল $1 বিলিয়ন কোম্পানি, বাট এই $1 বিলিয়ন তো তার সব টোকেন করা। তো যখনই টোকেনের ভ্যালু কমে যাচ্ছে, যেই টোকেনের ভ্যালু এতদিন 1 কোটি ছিল, এখন ওই টোকেনের ভ্যালু যদি 0 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু কোম্পানির ইভ্যালুয়েশনও 0 টাকা হয়ে গেল। এই ঘটনাটা ঘটছিল। তাহলে এইখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন যে আপনি বিটকয়েন হয়তো অনেক টাকা ইনভেস্ট করে বসে আছেন, হয়তো আপনি আজকে 100 কোটির মালিক হয়ে গেলেন বিটকয়েন কিনে টেনে, বিশাল টাকা। এটা নিয়ে অনেক মিম দেখবেন যে কেন আমরা 8 সালে বিটকয়েন কিনি নাই। ধরুন আপনি কিনছেন, এন্ড অনেকেই আছে এরকম অনেক 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 টাকার মালিক, অনেক টাকার মালিক, বাংলাদেশেও আছে, যদিও এটা বাংলাদেশে ইলিগাল। এই লোকটা লিটারালি চোখের পলকে যে কোনো টাইম 0 হয়ে যেতে পারে। আপনি হয়তো এখানে একটা ডিবেট দিতে চাবেন যে ভাই, হ্যাঁ ধরেন যেই দিন বিটকয়েনের দাম পড়বে সেদিন আমি 0 হবে, তার আগে তো আমি মেলা টাকার মালিক। হ্যাঁ, এই ঘটনাটাকে ইসলাম বলে গ্যাম্বলিং,
অর্থাৎ জুয়া খেলা। একটু এক্সপ্লেইন করি। টাকা হারাম এটা তো আপনি বুঝছেন না, কারণ টাকা থেকে সুদের তৈরি হয়, মানে টাকা যারা তৈরি করে, আমি এটা নিয়ে এক্সপ্লেইন করছিলাম ভিডিওটা খুব ক্লিয়ারলি যে 25 সালে এসে সুদমুক্ত জীবন কিভাবে কাটাবো, ভিডিওটা দেখতে পারেন। আমি টাকার এখানে এক্সপ্লেইন করলাম না। টাকা কেন সুদের মেশিন এটা নিয়ে মুহাইমিন পাটোয়ারি ভাইও ভিডিও বানাইছেন, বই আছে, উনিও কথা বলছেন, এটা নিয়ে আমি আর কথা বললাম না। গ্যামলিংটা একটু বোঝায়। ধরেন আপনি গোল্ডের মালিক, এখন গোল্ড তো কোনো ব্যক্তি বানায় নাই, এবং গোল্ড আপনি যাই করেন না কেন, গোল্ডের দাম যদি কিছুটা সাময়িকভাবেও কমে যায়, আপনি যদি বিগার পিকচার দেখেন, গোল্ডের দাম সবসময় বাড়ে, কখনোই কমে না। কেন বাড়ে প্রশ্ন আসে, কারণ টাকার ভ্যালু কমে, তাই টাকার ভ্যালু সিস্টেম কমাইতে বাধ্য, তাই গোল্ডের দাম অটো বাড়ে। এখন ধরেন হুট করে 25 সালের এই মাসে গোল্ডের দাম কমছে, কিচ্ছু যায় আসে না, 1 বছর দেন আবার গোল্ডের দাম বেড়ে যাবে। সো গোল্ডের দাম সবসময় বাড়ে। দ্যাটস ওয়াই আপনার কাছে যদি গোল্ড থাকে, আপনি যদি গোল্ডে ট্রানজাকশন করেন, আপনার যদি গোল্ডের সম্পত্তি থাকে, এটা কখনোই গ্যাম্বলিং না। ঠিক একইভাবে বাড়ির দাম বাড়ে, ফ্ল্যাটের দাম বাড়ে, মেজরিটি কেসে ফ্ল্যাটের দাম কিছু কিছু থেকে কমে, বাট এটা এরকম কমে না যে ধরেন আজকে আপনি 100 কোটি, কালকে আপনি 0, এরকম হয় না। এই কারণে এগুলাকে গ্যামলিং এর বাইরে রাখা যায়, এগুলাকে জুয়া খেলার বাইরে রাখা যায়। কিন্তু বিটকয়েন এমন একটা হিসাব, আজকে আপনি 1000 কোটির মালিক, কিন্তু এটা তো জাস্ট একটা কয়েন, জাস্ট একটা কোড। ধরেন 78 হ্যাশট্যাগ এরকম একটা সামথিং বিশাল বড় একটা কোড। আজকে আপনার এটার ভ্যালু 100 কোটি দিলেন, কালকে যদি ধুম করে 0 দিয়ে দেন, আপনি লিটারালি 0। এই জিনিসটাকেই বলা হয় গ্যামলিং, যেটা ইসলাম কঠোরভাবে এটাকে হারাম করছে। এই হচ্ছে বিটকয়েনের হিসাব। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ওর কাছে তো টাকা ছিল, মানে সিস্টেম যদি আমাকে সুদে ফেলতে চায়, সিস্টেম যদি সুদে ফেলতে চায়, একটু ছোট্ট করে এক্সপ্লেন করে, যাদের হাতে হয়তো সময় নাই ভিডিওটা দেখে ক্লিয়ার হতে যাচ্ছেন, টাকা কেন তৈরি হয়েছিল। মূলত গোল্ড হেভি, তাই গোল্ডটাকে জাস্ট এখান থেকে ওইখানে নেওয়ার জন্য তা আমরা একটা রসিদ দিতাম বা একটা স্লিপ দিতাম, যেটাকে বলা হয় টাকা। সবকিছু ঠিক ছিল। 71 সালে নিক্সন এসে বলল যে আমরা আর গোল্ডের এগেনস্টে টাকা দিব না, তোমার কাছে কতটুকু ইউএস ডলার আছে তার এগেনস্টে তোমাকে টাকা দেওয়া হবে। ঘটনা যেটা ঘটলো, ইউএস ডলারটা আপনার কাছে কত আছে এটা তো আর আপনি ইন্ডিকেট করেন না, এটা পুরাটা হচ্ছে কন্ট্রোল বাই দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, যারা একটা প্রাইভেট ব্যাংক। মুহাইমিন পাটোয়ারের ভাইয়ের খুব সুন্দর একটা যুক্তি আছে, আমি একটু খণ্ডন করি। সেটা হচ্ছে, ভাই বলছেন যে ধরেন আপনি এমন একটা জিনিস তৈরি করেন যেটা পৃথিবীতে আর কেউ তৈরি করে না। ধরেন আপনি একটা জিনিস বানান, তো এটা আপনি আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন পরের বছর 2টা দিবি। আমি তো আপনাকে 2টা দিতে পারবো না। কেন পারবো না? কারণ আপনি বাদে তো ভাই এটা কেউ প্রডিউসই করে না। তাহলে আমি যখনই আপনার কাছ থেকে নিচ্ছি, আমি কিন্তু আপনার কাছ থেকে এটা সুদে নিচ্ছি, কারণ একটা নিলে 2টা দেওয়াই লাগবে, লাভ হোক লস হোক আমাকে দিতেই হবে। টাকাটা একইভাবে বাংলাদেশ ব্যাংক ছাড়া কোনো ব্যাংক ছাপাইতে পারে না। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি আপনাকে 10 টাকা, একটা ব্যাংকে 10 টাকা দিয়ে বলে কালকে আমাকে 11 টাকা দিবি, ওই 1 টাকা এক্সট্রা তো সে প্রডিউস করতে পারে না। তাহলে শুরু থেকে এটা সুদ। এখন এইটা নিয়ে যখন ইনাফ জানাশানা হয়ে গেছে, আপনি দেখবেন টাকা যে সুদ, এটা অনেকেই জানে, ইভেন অনেকেই আছে ব্যাংকিং সেক্টর এখন হচ্ছে এড়ানোর চেষ্টা করে। তখন সিস্টেম বুঝতে পারলো যে আমাদের কিন্তু যে ট্র্যাপটা, সেটা অনেকে বুঝে গেছে, ভেঙে যাচ্ছে। তাহলে আসো আমরা এমন একটা কয়েন বানাই যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না, কিন্তু দেখতে অনেকটা গোল্ডের মতো হবে। আপনি খেয়াল করলে দেখবেন বিটকয়েন যেটা ওরা গ্লোরিফাই করে, বিটকয়েন আমি ছোটবেলা থেকে মনে করছি বিটকয়েন মনে আসলে এক্সিস্ট করে, কিন্তু আসলে বিটকয়েন কিন্তু নাই। ওই যে আপনি এরকম একটা কয়েন দেখেন বি লেখা, এটা কিন্তু নাই ভাই, এটা জাস্ট একটা প্রতীকী কয়েন। এটা বিটকয়েন বেসিক্যালি একটা কোড ভাই, আর কিছুই না, জাস্ট কোডিং, কোড, বড় একটা কোড, বিশাল বড় কোড। আপনার ফোনে ওটিপি যায় না 6 ডিজিটের, ওটা ধরেন কয়েকশো ডিজিটের একটা কোড, দ্যাটস ইট। তোরা চাইলো যে আসলে আমরা একটু গোল্ডকে রিপ্লেস করার চেষ্টা করি, মানুষকে একটা বুঝতেই যে টাকা বাদ দে, এখন বিটকয়েন এসে পড়। কিন্তু দেখেন টাকা সুদ, কিন্তু টাকা কিন্তু গ্যাম্বলিং ছিল না। সুদ হারাম, গ্যাম্বলিং আরো হারাম। তো আপনার যারা টাকা ইউজ করতেছেন, হ্যাঁ আমরা হারাম কাজ করতেছিলাম, বাট আমাদের ভুল ছিল একটা। টাকা বাদ দিয়ে যারা বিটকয়েনে ছড়ে গেল, তাদের ভুল কিন্তু হইলো 2টা, এবং 2টা খুব মেজর ভুল যে আপনার ইমানও থাকবে না। এক হচ্ছে আপনি সুদ তো খাচ্ছেনই, টাকা তো সুদ ছিল, বিটকয়েনও সুদ একই। সেকেন্ড এক্সট্রা আসলে কি ভাই? সেকেন্ড এক্সট্রা আসলে হচ্ছে এটা গ্যাম্বলিং, অর্থাৎ এটা জুয়া, লিটারাল জুয়া। সিস্টেম চাইলো আপনাকে ভুল বোঝাইতে যে বিটকয়েন তো ভাই গোল্ডের মতোই, এবং হ্যাঁ দেখো এটার তো রিসোর্স লিমিটেড, 21 মিলিয়নের উপরে তো তৈরি হবে না। তাহলে তো ভাই এটা তো হালাল হওয়ার কথা, কিন্তু ভাই 21 মিলিয়ন তৈরি হবে না, হ্যাঁ আমি মানলাম, ঠিক আছে 21 মিলিয়ন তৈরি হবে না, কিন্তু আপনার 21 মিলিয়নের ভ্যালু আপনি একদিন বলবেন 1000 কোটি টাকা, কালকে বলবেন 1 টাকা।
গোল্ডের ক্ষেত্রে তো এই কাজ করতে পারবেন না। কোনো কেউ কি পারবে এই কাজটা করতে, যে গোল্ডের দাম কালকে জিরো করে ফেলবে? গোল্ড কখনো ফ্রি করা পসিবল? এটা তো অটোমেটিক্যালি আল্লাহ প্রদত্ত একটা কারেন্সি, যেটার একটা লিমিটেড ভ্যালু আছে ভাই। মানে এটা লিমিটেড, মানে এটা তো আপনি চাইলেই বানাইতে পারবেন না। আপনি কালকে চাইলে একটা গোল্ড বানাইতে পারবেন না, বাট আপনি হয়তো বিটকয়েন বানাইতে পারবেন না, ঠিক আছে। কিন্তু ওই যে এফটিটি আসলো না, এফটিএক্স আসলো না, সে তো নতুন কয়েন নিয়ে আসলো। বুঝলাম বিটকয়েন ফিক্সড 21 মিলিয়ন, তাহলে আমি অল্ট কয়েন বানাই, আমি স্টেবল কয়েন বানাই, অনেকেই বানাইতে পারবে। হ্যাঁ, আমি পারবো না, বাট সিস্টেমে যারা বসেছে তারা চাইলেই পারবে। অর্থাৎ এটা গ্যাম্বলিং, অর্থাৎ এটা হচ্ছে, এটাকে বলা হয় ফিনান্সিয়াল ম্যানিপুলেশন, অর্থাৎ বিটকয়েন হারাম। তো আশা করতেছি এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন যত পারেন তত শেয়ার করবেন, কারণ বিটকয়েনের দাম একটা সময় পড়বে। 2140 সাল আপনি আসতে দেন, তার অনেক আগেই বিটকয়েনের দাম একটা সময় পড়বে এবং হাজার হাজার মানুষ এখান থেকে একদম হতভম্ব দরিদ্র হয়ে ফিরবে। আপনার অনেকেই আছে হয়তো যে প্রবাসে থাকে, হয়তো সে চিন্তা করে যে পয়েন্ট সামথিং বিটকয়েন কিনে রাখি, অনেকে বিটকয়েন দিয়ে ট্রেডিং করে, আস্তাগফিরুল্লাহ, বাট অনেকেই এটা করে। সো ভিডিওটা যত পারেন ততটা শেয়ার করেন, এটা হয়তো আপনার একটা দাওয়াতি কার্যক্রম হচ্ছে। সে যদি এটা দেখে এটা থেকে বিরত থাকে, ইনশাআল্লাহ সেইটার জন্য একটা উত্তম প্রতিদান পাবে এবং আপনিও এটার জন্য পাবেন। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল এপিসোড টুডে। নেক্সট এপিসোড আমরা কি নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।